লিওনেল স্কালোনির মাথায় গেঁথে দেওয়া হয়েছিল 2022 বিশ্বকাপে প্রেস কনফারেন্সে একটাই, এবং এবার গিয়ে সরাসরি 2025-এ এটা আপনি দেখেন ওই প্রেস কনফারেন্সের পর থেকে আর্জেন্টিনার কোনো ম্যাচ হারে নাই, ঠিক আছে, এবং আমাদেরকেও আর কোথাও বলতে হয় নাই, মানে যে ট্রিটমেন্ট আমরা পেয়েছি আমার মনে হয় এখন ব্রাজিলেও সেটা পাওয়ার সুযোগ আছে, যেহেতু ব্রাজিলের সাংবাদিকরা জানেন যে বাংলাদেশের ফুটবলের খবর কি, পরের ম্যাচ কি। আমার ধারণা বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না। এক্স্যাক্টলি, সেই জিনিসটা হচ্ছে বেশ ভালো একটা পয়েন্ট বলেছিলেন। উৎসবের কথা, উচ্ছ্বাসের কথা, মারাকানায় শুরু হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির নতুন এক অধ্যায়, অর্থাৎ ব্রাজিলেরও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে। ব্রাজিল ভার্সেস চিলি আগামীকাল সকাল 6:30টায় মারাকানা স্টেডিয়াম, রিও ডি জেনিরোতে, যে ম্যাচটা ব্রাজিল নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে। ব্রাজিলও কোয়ালিফাই করে গেছে, সুতরাং কোয়ালিফিকেশনের কোনো সমীকরণ ব্রাজিলের সামনেও নেই, কিন্তু সমীকরণ রয়েছে কার্লো আনচেলত্তির। তিনি 2টা ম্যাচ মাত্র ব্রাজিলের হয়ে সামলেছেন, একটা ড্র করেছে ব্রাজিল, একটা জিতেছে। ব্রাজিল ঘরের মাঠে একটা স্ট্রং খেলা উপহার দিতে চাইবে চিলির এগেনস্টে। এই ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিলের 5 বারের যে বিশ্ব চ্যাম্পিয়ন দলের যেসব সদস্যরা রয়েছে তাদেরকে মাঠে আনা হচ্ছে। ম্যাচ শুরুর আগে মাঠে হচ্ছে আপনার একটু গান বাজনাও থাকছে, সেখানে কনসার্টেরও একটা আয়োজন করা হয়েছে। এই সব কিছুই কারণ বিশ্বকাপের তো খুব বেশি দিন বাকি নেই। কার্লো আনচেলত্তির এই ম্যাচটা ধরা হচ্ছে যে আনচেলত্তি এরার শুরু। প্রথম 2টাকে তারা না ধরলেও এখান থেকে তারা ধরতে চায় আনচেলত্তি এরার শুরু। দেখেন এই দলে হচ্ছে নেইমার নাই, এই দলে ভিনিসিয়াস নাই, এই দলে হচ্ছে আপনার রড্রিগো নাই, তারপরও কিন্তু ব্রাজিল এখনো এই গ্রুপ থেকে এই দলটা দিয়ে এই ম্যাচের আগে পুরোপুরি ফেভারিট। ব্রাজিলের সমস্যার কারণ যেটা গত অনেক বছর ধরে সেই রোনালদো চলে যাওয়ার পর থেকে, সেটা হচ্ছে এই ব্রাজিল দলের স্ট্রাইকার কে হবেন। কার্লো আনচেলত্তি কি সেই সমাধান খুঁজে পাবেন? রাফিনিয়া আসলে কোথায় খেলবেন? এবং এই যে স্ট্রাইকিং ডিলেমা যার ভেতর দিয়ে ব্রাজিল বছরের পর বছর যাচ্ছে এবং যার সমাধান খুঁজে না পাওয়ার কারণে ব্রাজিল 2002-এর পরে আর বিশ্বকাপও জিততে পারছে না, সেই স্ট্রাইকার ডিলেমার একটা সমাধান কি আমরা এই নাম্বারগুলো দেখলে খুঁজে পাবো? অনেকেই ধারণা করছেন জাও পেদ্রোকে স্টার্ট করানো হতে পারে। এই নাম্বারসগুলো কি খুব আশা জায়গা নিয়ে? দেখেন আপনি 2022 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ব্রাজিলের নাম্বার 9 হিসেবে সব মিলিয়ে 10 জনকে ইউজ করা হয়েছে। এর আগে দরিভাল জুনিয়র, দিনিজ এবং কার্লো আনচেলত্তিও 2টা ম্যাচ খেলেছেন। সেই সময়টার মধ্যে 10 জনকে কিন্তু তারা ইউজ করেছে, তারপরও এখন পর্যন্ত একটা পারফেক্ট নাম্বার 9 ব্রাজিল পায়নি। এই যে আপনি এখানে 5 জনকে দেখছেন এবং এর পরের কার্ডও আপনি 5 জনকে দেখবেন, এই যে 10 জনের মধ্যে গোল করেছে কিন্তু মাত্র 3 জন। ম্যাথিয়াস কুনিয়া গোল করেছেন, সেখানে এনরিকের কাছ থেকে আমরা হচ্ছে গিয়ে গোল দেখেছি 3টা, এবং সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা দুরবস্থারই কারণ। এবং ইগর হেসুস হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম তিনি গোল করেছিলেন। আপনি অ্যাসিস্টের দিক থেকেও যদি চিন্তা করেন সেখানে কিন্তু খুব বেশি প্রেজেন্স আপনি পাবেন না। হ্যাঁ, রড্রিগো তিনি মাঝখানে গোল পেয়েছিলেন, কিন্তু রড্রিগোকে কিন্তু নাম্বার 9 হিসেবে খেলানো হয়নি, অনেকটা ফলস 9 হিসেবে রড্রিগো সেই ম্যাচগুলো খেলেছিলেন, সে কারণে সেই ট্যালিটা, গোলের ট্যালিটা এই জায়গায় নাই। এখন কি অপশন রয়েছে? জাও পেদ্রো তিনিও এই মারাকানাতেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন। মারাকানাতে তিনি তার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক পেয়েছেন, মারাকানাতে প্রথম গোল করেছেন, এবং যেই ফর্মে তিনি আছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে, চেলসির জার্সিতে 5টা গোল তার হয়ে গেছে, অ্যাসিস্ট হয়ে গেছে, তিনি এই দলটার আসলে মূল নাম্বার 9-এর দায়িত্বটা পালন করবেন, সেটা অনেকটাই ধরে নেওয়া যায়। ব্রাজিলের এখন পর্যন্ত যেটাকে ধরা হচ্ছে সম্ভাব্য একাদশ, সেখানে অনেকগুলো নামেই আপনি চেনেন, সেখানে নতুন খুব বেশি আসলে নাম নাই। লেফট ব্যাক হিসেবে ডগলাস সান্তোস, তিনি থাকছেন, গ্যাব্রিয়েল মাগালাস, মার্কিনিওস সেন্টার ব্যাক, ওয়েসলে রাইট ব্যাক, ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেস তারা থাকছেন মাঝখানটায়, এবং সামনে রাফিনিয়াকে অনেকটা হচ্ছে আপনার ফলস 9 বা নাম্বার 10-এর ভূমিকায় এই ম্যাচটায় দেখা যেতে পারে। মানে বার্সেলোনায় তিনি আসলে যেরকম খেলেন সেই স্টাইলটায় হয়তো রাফিনিয়াকে দেখতে চাইতে পারেন কার্লো আনচেলত্তি। সামনের জায়গাগুলো অনেক বেশি এক্সপেরিমেন্টাল আমার কাছে মনে হয়, যেমন মার্তিনেল্লি বা এস্তেভাওয়ের শুরুটা ভালো হয়েছে তার ক্লাব চেলসির হয়ে। মার্তিনেল্লি তো শেষ ম্যাচেও অ্যানফিল্ডে খেললেন আর্সেনালের হয়ে লিভারপুলের এগেইনস্টে। যেটা দেখতে চাই এই দলটার কাছ থেকে, জাও পেদ্রোর গোল দেখতে পেলে আমার মনে হয় ব্রাজিলিয়ান ফ্যানরা খুব খুশি হবেন। কুনিয়া তো এমনিতেও নাই, ইনজুরির কারণে খেলা হচ্ছে না। এস্তেভাওকে দিয়ে ট্রাই করানো দরকার। এস্তেভাও যদি ক্লিক করে যান এবং এখন থেকে ক্লিক করতে থাকলে পরের বিশ্বকাপ পর্যন্ত হয়তো তিনি আরো অনেক বেশি ম্যাচিউর হবেন, যেখানে গিয়ে তখন কার্লো আনচেলত্তি হয়তো ভরসা রাখার একটা কারণ খুঁজে পেতে পারেন এস্তেভাওয়ের উপরে। যদিও খুবই আর্লি স্টেজ, এখন এটা বলা হচ্ছে না, কিন্তু ব্রাজিলের বরাবরই গত কয়েক বছরের সমস্যার কারণ যেটা, সেটা হচ্ছে একটা সলিড মিডফিল্ড না থাকা। সেই মিডফিল্ডে কাসেমিরো আসলে এই বয়সে এসে কতখানি প্রোভাইড করতে পারবেন, আমার এটা নিয়ে কিছুটা সংশয় আছে, স্পেশালি তার ক্লাবের পারফরমেন্সের পরে। যদিও তার লাস্ট সিজনটা তার আগের সিজনের চেয়ে কম্পারেটিভলি বেটার
বেটার গেছে, কিন্তু আমি জানি না কাসেমিরো ওয়ার্ল্ড কাপে কতখানি আসলে দেওয়ার জায়গায় আছেন বা থাকবেন। আর ওই ফ্রন্ট লাইনে আপনি যদি ভিনিসিয়াস নেইমারদেরকে রাখেনও, মানে বিশ্বকাপের কথা বলছি আমি, তারপরেও এস্তেভাওয়ের জায়গাটা আমার কাছে মনে হয় পাকা করার এখনো প্রপার টাইম এবং কি বলে সুযোগ সবকিছুই আছে। দেখেন, কার্লো আনচেলত্তি কিন্তু একটা কথা বলেছেন যে এই দলে অনেক তরুণ ফুটবলার আছে যাদেরকে নিয়ে তিনি আগে কাজ করেন নাই, তাদেরকে তিনি কেন রেখেছেন কারণটা আপনি শেষ লাইনটা আগে দেখেন। নতুন ফুটবলাররাও আছে দলে যাদের ভালোভাবে দেখার সুযোগ হচ্ছে এই উইন্ডোটা, সেই সুযোগটা নিয়েছে আমি। আর শুরুটা করেছেন মারাকানায়, প্রথমবার ডাগ আউটে তিনি দাঁড়াবেন, সেরাটাই তার দলের কাছ থেকে তিনি আশা করেন। দল ভালো খেলবে, আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে হবে, ইন্টেন্সিটিটাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ পর্যন্ত আমাদের এটাই টার্গেট। যা কার্লো আনচেলত্তি তার টার্গেট সেট করে নিয়েছেন, এবং এই দলটা যখন তিনি ঘোষণা করেছিলেন স্কোয়াড, তখনই তিনি বলেছেন যে আমি যাদেরকে দেখিনি আমি তাদেরকে দেখতে চাই। এবং এখন কিন্তু তিনি মানে ওভারঅল একটা হেলদি এনভায়রনমেন্ট এখন সিবিএফ এর মধ্যে আছে, নানা ধরনের নানা কিছু করা হচ্ছে। ইনফ্যাক্ট তারা একটা ডকুমেন্টারি বানাচ্ছে, যেই ডকুমেন্টারিটা হচ্ছে আপনার জাস্ট কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর থেকে 2026 বিশ্বকাপ ওভারঅল কেমন যায়, এবং ডকুমেন্টারি যারা শুট করছে তাদের ওপেন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা খুশি যখন যেই ফুটেজ ইউজ করার তোমরা ইউজ করো বা নাও, সেদিকে কোনো মাথা ব্যথা আসলে নেই। ডকুমেন্টারির শেষটা আসলে কেমন হবে সেটা তো আমরা জানি না, কিন্তু মারাকানায় একটা বড় অংশ হয়তো থাকবে ডকুমেন্টারির, কারণ ওই স্টেডিয়ামের যে মাহাত্ম্য সেটা তো আছেই, আর সঙ্গে কার্লো আনচেলত্তির প্রথমবার মারাকানায় দল সামলানো। ব্রাজিলের প্রতিপক্ষ চিলির অবস্থা খুব একটা ভালো নয়, তাই ব্রাজিলকে আপনি এই ম্যাচে ফেভারিট ধরতে পারেন। ঘরের মাঠ হিসেবে চিলির বিশ্বকাপে খেলা হচ্ছে না, এটা মোটামুটি আসলে নিশ্চিত হয়ে গেছে আগেই। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার এই ম্যাচ প্রেডিকশন কি, ব্রাজিলের সমর্থকের আরও স্পেসিফিকলি আমাদেরকে জানাতে পারেন যে ব্রাজিলের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে চান এই ম্যাচে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.